আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আমি রুবায়েত স্যার। আগে আপনাদের ভেক্টরের একটা প্লেলিস্ট আপনারা দেখেছেন। এরপর আমি মোটামুটি বীজগাণিতিক রাশি, বহুপদী এই টপিক্সটা নিয়ে বেশ আলোচনা করেছিলাম। ফার্স্ট ক্লাসটাতে আপনারা দেখেছেন বহুপদীর বেসিক বিষয়াবলী আপনারা দেখেছেন। এখন আমি আসলে আজকের ক্লাসটা খুব সামান্য ছোট্ট অল্প কয়েকটা টপিক্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বহুপদীর গ্রাফ অফ পলিনোমিয়াল। হোয়াট ইজ গ্রাফ অফ পলিনোমিয়াল? আমরা আসলে বহুপদীর গ্রাফ এটা আমরা জানি না, আমরা ফিল করতে পারি না কখনো কোনটার গ্রাফ কেমন। এটা জানাটা কতটা জরুরি সেটা আসলে আপনারাও ফিল করতে পারেন না। দুঃখের বিষয় হচ্ছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম বলতে আমরা যখন একেবারে 9-10-এ পড়তাম তখন আমাদের টিচাররা কখনো আমাদের এটা ফিল করাই নাই। আমাদের টিচাররা কখনো এটাকে আমাকে বোঝানোর চেষ্টা করে নাই, প্রশ্ন করেও পাই না এটার রেজাল্ট। তো যাই হোক, আমরা আমাদের স্কুলের স্যারদেরকে দুর্নাম করতেছি না, বাট হয়তোবা তাদের সময় এই সুযোগটা ছিল না। আমাদের সময় এখন সুযোগ আছে, আমরা এই ব্যাপারগুলো এখন বুঝবো। আমাদের এটা জানাটা জরুরি। পদ্মা সেতু কেমনে হলো, কতটুকু টান কোথায় নিলে স্রোতের বাধার সমস্যা হবে না, কতটুকু বাঁকা করলে ওই পারে কোথায় যে মিলবে, কোথায় যে মিলিত হবে, এই ব্যাপারগুলো একেবারে নর্মাল জিনিস না বাপ। এই ব্যাপারগুলো আসলে বহুপদীর এই কনসেপ্ট, ফিজিক্সের কনসেপ্ট, এই যে একটা সরল রেখা হবে কোনটা বা কোনটা পরাবৃত্তাকার হবে উপবৃত্তাকার হবে, এই কনসেপ্ট এইগুলো ব্যবহার করেই এটা হয়েছে। মেট্রো রেলের ফার্মগেট মোড়ে কতটুকু বাঁক নিতে হবে এটা জানাটা জরুরি। এই কতটুকু বাঁক নেওয়া লাগবে এই নেয়ার জন্য যে ম্যাথ ব্যবহৃত হয় এটাও জানা জরুরি। আপনারা জানেন না অনেকেই হয়তোবা ম্যাথের এই ব্যাপারগুলো, এই জন্য ভাবেন যে ম্যাথ আসলে কোনো ইউজফুল কিছু না। ম্যাথ আসলে কোনো ইউজফুল ব্যাপার না। ম্যাথকে আমার অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে, স্যার ম্যাথ কোথায় ব্যবহার হয়? কিন্তু আসলে আমি ওকে কেমনে বোঝাবো রে বাপ, আসলে তুই ম্যাথ পুরোপুরি বুঝিস নাই, এই জন্য এই প্রশ্ন করলি। ম্যাথ যদি পুরোপুরি বুঝতি তাহলে বুঝতি জীবনের সব ক্ষেত্রে ম্যাথ ব্যবহৃত হয়। তো চলেন আমরা একটু বহুপদীর গ্রাফ বা বহুপদীর আকার কেমন হয় সেই সম্পর্কে একটু ধারণা নেই। আমি এখানে দুইটা ধাপে এটা দেখাবো। একটা হচ্ছে আমি ফার্স্টে স্লাইডে লিখে তারপর আপনাদেরকে দেখাবো যে কোনটার আকার কেমন হয়, তারপরে এটা প্র্যাকটিক্যাল দেখাবো। এটার জন্য একটা ফ্রি সাইটের হেল্প নিব। তো চলেন আমরা শুরু করি। আমাদের এখানে এই যে লিখছি এগুলো আমার আলোচনার বিষয় হবে আজকে। তো এখানে বহুপদীর গ্রাফ আলোচনা শুরু হচ্ছে। বহুপদীর গ্রাফ, বহুপদী সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, এটা আমি জানি। যারা আগের লেকচার দেখেন নাই দেখে নেন। বহুপদীর গ্রাফের জন্য আমরা ফার্স্টে কলঙ্কিত হয়ে গেলাম। ফার্স্টেই আমরা এক চলক বিশিষ্ট এবং এক ঘাত বিশিষ্ট সরল মানে এক ঘাত বিশিষ্ট বহুপদীর আকার কেমন হয় সেটা দেখব। তার মানে এক ঘাত বিশিষ্ট, মনে করেন এক ঘাত কীরকম, একমাত্রিক লিখি আমি। একমাত্রিক আর ঘাত একই কথা। একমাত্রিক বহুপদী, এটা তো আপনারা জানেন, গত ক্লাসে আমি এটা আলোচনা করছি। একমাত্রিক বহুপদী, দ্বিমাত্রিক বহুপদী এগুলো আলোচনা করছি। একমাত্রিক বহুপদী কেমন হয়? একমাত্রিক বহুপদী যেমন 2x + 3, এটা একটা একমাত্রিক বহুপদী। কারণ এখানে মাত্রা আছে 1, পাওয়ার আছে 1, ঘাতের মানে চলকের পাওয়ার আছে 1। তাহলে যেহেতু মাত্রা 1, মাত্রা কত? মাত্রা 1, এর মানে হচ্ছে এটা একটা একমাত্রিক বহুপদী। একমাত্রিক বহুপদীর আকার হয় বা একমাত্রিক বহুপদীর শেপ হয়, আকারটা কেমন হবে? আকারটা হবে সরল রেখা। এই জন্য অনেক সময় দেখবেন এই এক পাওয়ার বিশিষ্ট সরল রেখাকে সরল সমীকরণও বলে। কেন সরল সমীকরণ বলে আশা করি আপনারা বুঝে গেছেন। যেহেতু এটার মাত্রা 1, মানে এটা একটা সরল রেখা গঠন করে, এই জন্য এটাকে আমরা বলি সরল সমীকরণ। মানে এইটা দিয়ে কোনো সমীকরণ বানালে সেটা হবে সরল সমীকরণ। আশা করি ক্লিয়ার। তাহলে একমাত্রিক কোনো জিনিসের পাওয়ার 1 থাকলে সেই জিনিসের, আমি কিন্তু এখন এক চলক বিশিষ্ট আলোচনা করতেছি, দুই চলকে আসি নাই। তাহলে পাওয়ার 1 থাকলে সেটার আকৃতি কেমন হবে? সেটার আকৃতি হবে সরল রেখা। আমি একটু লিখে রাখতে পারি। তাহলে একমাত্রিক বহুপদীর আকার সরল রেখা। এরপরে যেটা আসতেছে মোস্ট ইম্পর্টেন্ট, দ্বিমাত্রিক সরল রেখা, দ্বিমাত্রিক বহুপদী। দ্বিমাত্রিক বহুপদীর ক্ষেত্রে কি হয়? দ্বিমাত্রিক বহুপদীর ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়? দ্বিমাত্রিক বহুপদীর আকারটা কেমন হয়? দ্বিমাত্রিক বহুপদী দেখি আমরা একটা, মনে করেন এরকম, এর জেনারেল ফরম্যাটটা হচ্ছে এরকম, ax² + bx + c, এটা হচ্ছে দ্বিমাত্রিক বহুপদীর জেনারেল ফরম্যাট। এর এক্সাম্পল হিসেবে আমি নিতে পারি এরকম যে 3x² + 2x + 5,
এই যে একটা দ্বিমাত্রিক বহুপদী, বা আমি আরেকটা নিতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, এটা একটা দ্বিমাত্রিক বহুপদী। তো দ্বিমাত্রিক বহুপদীর আকার সেটা দেখতে হয় পরাবৃত্তাকার। এখন পরাবৃত্তই তো চিনি না স্যার, আপনি আবার পরাবৃত্ত কোত্থেকে আনলেন? পরাবৃত্ত কেমন সেটা আমরা দেখব, প্র্যাকটিক্যাল করব, ওয়েট করেন, লাফালাফি করেন না। এখন দেখেন এইখানে তাহলে আকারটা কি হবে, দ্বিমাত্রিক বহুপদীর দ্বিমাত্রিক বহুপদীর আকার, দ্বিমাত্রিক বহুপদীর আকারটা হয় কেমন? আকারটা হয় পরাবৃত্তাকার, পরাবৃত্তাকার। আচ্ছা, পরাবৃত্তাকার ব্যাপারটা কিরকম, পরাবৃত্ত দেখতে কেমন সেটার একটা নর্মাল একটা ইয়া দিয়ে রাখি। এই যে এইরকম শেপ, অর্থাৎ ইউ এর মতো যে শেপগুলো, এইগুলোকে বলা হয় পরাবৃত্ত। তাহলে পরাবৃত্তাকার হয় দ্বিমাত্রিক বহুপদীর আকার। তাহলে একমাত্রিক দ্বিমাত্রিক গেল, ত্রিমাত্রিক চতুর্মাত্রিক এরপরে যত আছে এর পরের বহুপদীগুলোর বিশেষ কোনো শেপ নাই, বিশেষ কোনো নামও নাই, সো আমি এটা লিখতেছিও না। এবার চলেন একটু দুই চলকেরটা দেখি। দুই চলকের বহুপদী হলে কীরকম হয়? জেনারেল আমরা একটা দেখি, ফার্স্টে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এই আকার থাকলে এটা হবে বৃত্তাকার, এটা হবে বৃত্তাকার। এই ফরম্যাটের কোনোটা থাকলে, যেমন মনে করেন আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 10, এই যে একটা জিনিস, এটার শেপটা হবে বৃত্তাকার। বৃত্ত তো আমরা সবাই চিনি, বৃত্তাকার হচ্ছে এই যে গোল গোল, হ্যাঁ, রুটির মতো দেখতে, চাঁদের মতো দেখতে, যে যাই বলেন, এটাই হচ্ছে বৃত্তাকার। তাহলে এই বৃত্তাকার শেপ যে হয় এটার, এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না, বা আমাদের ফিলিংসেই নাই এটা কেমনে কি। তো যাই হোক, এখন আমরা জানলাম যে এই শেপে থাকলে এই যে এই ধরনের বহুপদী, এই ধরনের বহুপদীর আকারটা কেমন হবে। ওইখানে 10 লিখছি, অনেকেই ভাবতে পারে যে স্যার আপনি তো 10-এর স্কোয়ার দেন নাই, স্কোয়ার দিলেও যা হবে না দিলেও তাই, ওটা ফ্যাক্টর না। আমি জাস্ট এখানে সিস্টেম করে লিখছি, আর এখানে এমনি নর্মাল ওয়েতে লিখছি, এটা কোনো ব্যাপার না। তাহলে এখন কারো যদি ইচ্ছা হয় এটা লিখতে পারেন ওইভাবে, মনে করেন 10 না দিয়ে এখানে 100 দিলেন, পরের বার এখানে 10-এর স্কোয়ার দিলেন, তাহলে বুঝতে সুবিধা হলো। আচ্ছা যাই হোক, আমরা ওটা আমাদের ফ্যাক্টর না, আমাদের মেজর ফ্যাক্টর এখানে। তাহলে এই যে শেপটা, এটা দেখে রাখলাম, এই আকারে থাকলে এই বহুপদীর আকারটা কেমন হবে, এই বহুপদীটা দেখতে বৃত্তাকার হবে। নেক্সট, যদি এইরকম থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি, এই আকার যদি থাকে, দেখেন আগের বার কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ ছিল না, এবার সহগ আছে, এরকম থাকলে সেটা হবে উপবৃত্তাকার, উপবৃত্তাকার, এটা হবে উপবৃত্তাকার। তার মানে উপবৃত্ত দেখতে কেমন, এই যে এরকম চ্যাপ্টা পৃথিবীর মতো, তাহলে এটা হচ্ছে উপবৃত্তাকার। মনে রাখবেন টেকনিকটা কি, যে বৃত্তের মতোই কিন্তু সহগ থাকলে সেটা চ্যাপ্টা হয়ে যাবে, সহজ কথা। মানে বৃত্তকে চাপ দিতে হলে, চ্যাপ্টা বানাতে হলে আগে এখানে একটা সহগ দিতে হবে, দুই জায়গায় দুইটা সহগ লাগাই দিতে হবে। তো এরপরে আমরা যদি এখানে জাস্ট মাইনাস দিয়ে দেই, এ এক্স স্কোয়ার মাইনাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি, এই ক্ষেত্রে হবে অধিবৃত্তাকার, অধিবৃত্তাকার। কি বলেন স্যার এসব, মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। এই যে এই শেপটা হলো অধিবৃত্তাকার, এদিকে একটা হা ওদিকে একটা হা, দুইটা ইউ একসাথে লাগাই দিলে সেটা হয় অধিবৃত্তাকার। তাহলে এটা কেমনে হয়, আমরা এটা কিন্তু আসলে আমি কিন্তু তোমাদের সাথে মজা করতেছি না, এটা জানাটা জরুরি, এটা জানার প্রয়োজনীয়তা আছে। আমি একটু পরেই দেখাবো কিভাবে এটা আসে, কেমনে কি, একটু ওয়েট করেন। তাহলে এই যে ফরম্যাটটা, যেমন এটার একটা এক্সাম্পল হিসেবে এরকম হতে পারে 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 5, এটা কেমন হবে, এটা দেখতে উপবৃত্তাকার হবে। যেমন এর ফরম্যাট হতে পারে 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার বা 2y স্কোয়ার ইকুয়ালস টু 6, এটা কেমন হবে, অধিবৃত্তাকার হবে। ক্লিয়ার কথা কি বুঝতে পারছেন? এই যে আমি আলোচনাটা করলাম, এই আলোচনা তো শুধু আলোচনা, এবার চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, প্র্যাকটিক্যালি আমরা এটা কেমনে এটাকে পেতে পারি। এই যে জিনিসগুলো, এটা আমরা আধুনিক ছেলে মেয়ে, আমরা কেন এটা প্র্যাকটিক্যালি দেখবো না, দেখা উচিত। চলেন লেটস শুরু করি প্র্যাকটিক্যাল। তাহলে এখন আমরা এটাকে একটু সরাই দিলাম আগে। এখন আমরা কি করব, এখন আমরা একটা ফ্রি সাইট সার্চ দিব, ডিসমোস, কি ডেসমোস, DESMOS চলে আসছে, দেখেন ডিসমোস গ্রাফিং ক্যালকুলেটর, হ্যাঁ এটাই। তাহলে এই যে সার্চ দিলাম, ডিসমোস দিয়ে ডিসমিস করে দিব, আমরা সব ডিসমিস করে দিব। এই যে আমরা এখন সার্চ দিলাম, এই যে জিনিসটা দেখেন, আপনি একটা বিশাল এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে যাচ্ছেন। আমার বিশ্বাস আপনি যদি এটা নিজে ট্রাই করেন, নিজের মধ্যে একটু অ্যাডভান্স লাগবে, নিজের মধ্যে একটু ফিলিংসটা বাড়বে, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আপনাদের জন্য। তাহলে এখন এই যে জিনিসটা, এখানে আপনি যে কোনো গ্রাফ, যে কোনো বহুপদী বা যে কোনো সমীকরণ দিয়ে আপনি গ্রাফটা কেমন হবে সেটা বের করে ফেলতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপকা মার্জি। তো আমি এখানে কি করতে পারি,
আমি ফার্স্টে 2x প্লাস 3 দিয়েছিলাম, ওইটা একটু চেক করি। তো এখানে একটা কিবোর্ড আছে, এই যে এখানে ক্লিক করলে কিবোর্ডটা চলে আসবে। আমি 2x প্লাস 3 দিতে পারি, 2x প্লাস 3 দেখতে চাই এটা সরল রেখা হয় কিনা। 2x প্লাস 3 না দিলেও সরল রেখা হবে, কারণ 2x x এর পাওয়ার 1 থাকলেই সেটা সরল রেখা, x এর পাওয়ার 1 আছে মানেই সেটা সরল রেখা। এই যে তাকায় দেখেন গ্রাফ চলে আসছে অলরেডি। দেখতে কেমন হয়েছে? একটা সোজাসুজি দাগ, এটা একটা সরল রেখা। এই যে একটা সরল রেখা, দেখেন তো দেখা যায় কিনা এটা সরল রেখা কিনা। তাহলে এটা একটা সরল রেখা হবে, এটুকু আমরা কনফার্ম। ক্লিয়ার? তাহলে পাওয়ার 1 থাকলে সেটা সরল রেখা। এবার আমরা একটা দ্বিঘাত ট্রাই করি। আমি এখন পাওয়ার 2 দিয়ে দিলাম। এই যে 2 দেওয়ার সাথে সাথে দেখেন পাওয়ার 2 হওয়ার সাথে সাথে সরল রেখা কি হয়ে গেছে, একটু তাকান দেখেন, ওই যে আমি বলছিলাম ইউ এর মতো, দেখেন ইউ এর মতো হয়ে গেছে। এই যে ইউ এর মতো হয়ে গেছে, এই যে দেখেন ইউ এর মতো হয়ে গেছে। এখন দেখেন আরেকটা মজার জিনিস খেয়াল করেন, আমি এখানে এই 3টা মুছে দিব, এই 3 মুছে দেওয়ার সাথে সাথে এটা লাফ মেরে জিরোর কাছে চলে আসবে। দেখেন আমি 3 মুছে দিলাম, 3 মুছে দিলাম, কি থাকবে দেখেন, এই দেখেন লাফ মেরে ওই দেখেন জিরোর কাছে চলে আসছে, ওই দেখেন জিরোর উপর চলে আসছে। বিলিভ হলো না আমার কথা? কত ম্যাজিক, তাই না? হাউ সুইট। তাহলে এই যে ওইখানে ছিল, ওইখান থেকে লাফ মেরে এখানে চলে আসছে। এবার মনে করেন আমি এখানে আরেকটা দিব, কি দিব, 2x স্কোয়ার ছিল, এবার 3x দিব, 3x প্লাস 5 দিব, প্লাস 5, 3x প্লাস 5 দিলাম। ও কই চলে গেছে আবার, কি দিয়ে কি হলো এটা, হাই কিয়া হুয়া। যাই হোক, আমরা এখন এইখানে প্লাস দিতে যে ভুল করে ফেলছিলাম, প্লাস হয়তো হয় নাই, এবার প্লাস দিলাম 2x স্কোয়ার প্লাস x, আমি যদি 3x দিই কোনো সমস্যা নেই, 3x প্লাস 5। এই যে জিনিসটা আমরা আঁকছি, এই যে জিনিসটা আমরা গ্রাফটা করে ফেলছি, এই দেখেন এটা দেখতে কেমন হয়েছে, পরাবৃত্তাকার। তার মানে দ্বিঘাত থাকলেই সেটা পরাবৃত্তাকার, দ্বিঘাত থাকলেই সেটা কেমন হবে, পরাবৃত্তাকার শেপ হবে। হাউ সুইট, দ্বিঘাত থাকলেই পরাবৃত্তাকার শেপ। তাহলে এই যে আমরা একঘাত আর দ্বিঘাত, এবার একটু চেক করে দেখি। আমি বলছিলাম 3 মাত্রার থাকলে, আচ্ছা এখানে 50 দিয়ে দেখি, দেখেন 50 দিলে আবার এটা আরো কত দূরে চলে যায়, এখানে এটা আছে না, এবার 50 দিলে দেখেন এটা লাফ মেরে উপরে চলে যাবে। আমি এখন 50 দেই, এখানে 50 দেই, দেখেন একটু বাড়াই দিলাম, ওই দেখেন উপরে চলে গেছে, দেখেন ওই দেখেন উপরে চলে গেছে 50-র উপরে। তো যাই হোক, এখন আমি একটু ত্রিঘাত চেক করব, মানে 3 মাত্রার বহুপদীটা চেক করব। যদিও এটা চেক করার কথা না, আর আমরা 3 মাত্রার কিছুই লিখি নাই, কিন্তু আমি একটু চেক করব। এই যে এখন এখানে 3 দিব, 3 মাত্রার বহুপদী। এই দেখেন এটার স্পেশাল কোনো শেপ নাই, এটা কি হবে, এই যে এই পর্যন্ত, এই যে এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুর উপরে ওই পাশে ওয়াই অক্ষের ওই পাশে ছিল, এই পাশে ওয়াই অক্ষের এই পাশে আছে, এটার কোনো বিশেষ শেপ নাই, এটার কোনো স্পেশাল নাম দেওয়ার সুযোগ নাই, যেমন ওইগুলোর নাম দিয়েছিলাম। তার মানে এটা একটা স্পেশাল কেস। এরপরে 4 মাত্রা 5 মাত্রা, এটা স্পেশাল কেস, এটা কোনো ফ্যাক্টর না। নেক্সট আমরা এখন একটু দ্বিঘাতে, সরি 2 চলকেরটা দেখি, 2 চলকেরটা কেমন হয় সেটা একটু দেখি। মনে করেন আমি লিখলাম, বৃত্তেরটা একটু চেক করি। তাহলে বৃত্তেরটা চেক করার জন্য আমি দিলাম x স্কোয়ার, ঠিক আছে, x স্কোয়ার দেওয়ার সাথে সাথে দেখেন পরাবৃত্ত চলে আসছে। তারপরে প্লাস দিব, তারপরে কি দিব, y স্কোয়ার, তারপরে সমান দিয়ে একটা মান লিখবো। ধরেন সমান দিয়ে আমি 100 দিলাম, সমান দিয়ে কত দিলাম, 100। এই যে দেখেন সমান দিয়ে 100 দেওয়ার সাথে সাথে এটা দেখেন একটা সার্কেল দিয়ে দিছে, একটা সার্কেল পেয়ে গেছি। হাউ সুইট, দিস ইজ আ সার্কেল। এটা জানা জরুরি ছিল না আপনার? এটা জানাটা দরকার কি না? অবশ্যই দরকার। আপনাকে নিজেকে গড়তে হবে, নিজেকে ফিল করাতে হবে। আশা করি বুঝতে পারছেন আমার কথাটা। খালি অঙ্ক করে গেলেই হবে না, সাদিক স্যার আর আদিপ স্যার সব করায় দিয়েছে, আমার ঝামেলা শেষ, আমি পরীক্ষায় প্লাস পেয়ে গেছি, মা বাবাও খুশি, আমিও খুশি, পৃথিবীও খুশি, কিন্তু আন্ডা বাচ্চা কিছুই হয় নাই। রেজাল্ট কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, ওই যে 3 ইডিয়টস মুভি দেখবেন, এটা দেখলে বুঝতে পারবেন রেজাল্ট কোনো ফ্যাক্টর না। রেজাল্ট যে কার্ডটা, কপিটা, ওটা শুধুমাত্র বক্সের মধ্যে বন্দি থাকে, জ্ঞানটা নিজের মধ্যে থাকে। জ্ঞান অর্জন করেন, ওই রেজাল্টের ওই কার্ড বা সার্টিফিকেটটা বক্স বন্দি থাকবে সারা জীবন, ওইটা কোনো ফ্যাক্টর না। তো এখন এটা, এখন যদি আমি এখানে একটা কি দেই, এই পাশে একটা কি দিব, এই যে এখানে একটা কি দিব, এখানে একটা 3 দিব। দেখেন আগের বার বলছিলাম যে যদি সহগ থাকে, ওই সময় বলছিলাম, স্লাইডে আলোচনা করছিলাম, এই যে স্লাইডে আলোচনা করছিলাম, যদি সহগ থাকে, এই যে একটু তাকায় দেখেন, এই যে সহগ যদি থাকে, এই যে সহগ থাকলে সেটা কেমন হবে, উপবৃত্তাকার। এই যে উপবৃত্ত হচ্ছে পৃথিবীর মতো চ্যাপ্টা, তাহলে উপবৃত্তাকার এই শেপে চলে আসবে। দেখেন আমি 3 দিছি মানেই সহগ এসে গেছে, আর সহগ আসছে মানেই কি হয়ে গেছে, এটা উপবৃত্তাকার হয়ে গেছে। কই গেল, কাহা পার হো তুম, এই যে, তাহলে এটা হচ্ছে উপবৃত্তাকার। ওই যে দেখেন ব্যাপারটা উপবৃত্তের মতো হয়ে গেছে। আপনি যদি এখানে আরেকটা কিছু দেন, এখানে ধর মনে করেন 2 দিলেন, হ্যাঁ
2 দিলেন আর 3 দিলেন আর আসলো কত 100, এটাও কিন্তু উপবৃত্তাকার হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে ওইরকম একটু বৃত্তের মতো হয়ে গেছে, মানে অনেকটা বৃত্তের কাছাকাছি হয়ে গেছে। আপনি এখানে যদি 20 দেন তাহলে কিন্তু আবার একটা অন্যরকম শেপ চলে আসবে। দেখেন এটা কিন্তু আবার কি হয়ে গেছে উপবৃত্তাকার। আপনি আরও একটা 0 দিলেন, এটা দেখেন আরও কি হয়ে গেছে, আরও চ্যাপ্টা হয়ে গেছে। তার মানে এদিকে যত বাড়তেছে ওদিকে চ্যাপ্টা হচ্ছে। এবার এখানে 30 দেন, আরও হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, কিন্তু আমাদের শেপটা বোঝা দরকার। আমাদের শেপটা কি সেটা জানা খুব জরুরি। এই যে শেপটা হচ্ছে কেমন, শেপটা হচ্ছে উপবৃত্তাকার। আই থিঙ্ক ইউ গট ইট। তাহলে এখন মনে করেন আমি সব বাদটা দেই, বাদ দিয়ে কি করব, বাদ দিয়ে এখন এখানে একটা 2 দিলাম, এখানে একটা 3 দিলাম, 3 দিয়ে মাঝখানে কি দিলাম মাইনাস দিলাম, প্লাসের জায়গায় কি দিয়ে দিলাম, প্লাসের জায়গায় দিলাম মাইনাস। বাচ্চারা মাথাটা একটু ঝাড়ি দাও, ব্রেনটারে একটু ঝাঁকা দাও। ব্রেন যদি না কাজ করে তাহলে কিন্তু কিছুই হবে না। তাহলে মাথা ঝাঁকা দেওয়ার পরে আমরা বুঝলাম দেখতে এটা কেমন হয়েছে। দেখেন তো এটা দেখতে কেমন হয়েছে, এটা শেপ কই, এটা কই খুঁজে পাচ্ছি না তো স্যার। ওই দেখেন, এই যে দেখেন, এই যে শেপ, এই যে শেপ। এটা কি কিছুক্ষণ আগেই বলছিলাম, এটা অধিবৃত্তাকার, দুই পাশে দুইটা ইউ, এদিকে একটা হা ওদিকে একটা হা, মাঝখানে ফাঁকা, মাঝখানে বসবে রুবায়েত স্যার। সরি আমি বসবো না, আমার সময় নাই। তো যাই হোক, এই হচ্ছে আমাদের গ্রাফ, অর্থাৎ বহুপদী রাশির আকার আকৃতি। এই যে জিনিসটা আমি যে আপনাদের দেখালাম, এটা দিয়ে আপনি কিন্তু অনেক কিছু দেখতে পারেন। ইচ্ছা করলে আপনি যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন দেখতে পারেন। কীরকমভাবে একটু দেখেন, এই যে আমি ফাংশনে যাব, ফাংশনে যে এই যে সাইন, কই গেল সাইন, সাইন, এই যে সাইন, সাইন দেওয়ার পরে এখানে একটা চলক দিয়ে দিলাম এক্স, এরপরে দেখেন এই যে গ্রাফ চলে আসছে, এই যে ঝিকিমিকি ঝিকিমিকি দেহ দোলা, মানে কি এখানে কি আসছে, এটা ঢেউ খেলানো তরঙ্গ, তরঙ্গ, এই যে তরঙ্গটা সাইন এক্স, মানে সাইনের গ্রাফটা একটু ঢেউ খেলানো হবে। সেটা আপনারা সবাই জানেন, অনেকেই জানেন, ইন্টার যারা পড়েন তারা জানেন, প্র্যাকটিক্যালে করেছেন অনেকে, কিন্তু কখনো প্র্যাকটিস করে দেখেন না, ট্রাই করে দেখেন নাই। সো দিস ওয়ান, এটা কিন্তু হাতেও করা যায়, খাতা কলমে হিসাব কিতাব করে করা যায়, প্র্যাকটিক্যালে এটা করতে হবে। মনে করেন আপনি সাইন এক্স দিলেন না, কি দিলেন আপনি, মনে করেন এইখানে এখানে কি দিবেন, কি দিবেন, ফাংশন নিলেন, ফাংশন নিয়ে এবার মনে করেন সেক দিলেন, সেক, সেক এক্স, সেক এক্স দিলেন। সেক এক্স দেওয়ার পরে কি ঘটবে দেখি, সেক এক্স দেওয়ার পরে ভাই সাইন এখনো থেকে গেছে, তাহলে সেক এক্স দেওয়ার পরে দেখেন কি ঘটছে, ওয়াও সো ডিজাইন, কি সুন্দর একটা ডিজাইন চলে আসছে, দেখছেন। তাহলে এই হচ্ছে আমাদের সেক এক্স এর গ্রাফ, সেক এক্স ফাংশনের গ্রাফ এটা। এবার মনে করেন আপনি ট্যান এক্স দিলেন, ট্যান এক্স কই গেল, কিবোর্ড কই গেল, এই হচ্ছে ট্যান এক্স, এই যে ফাংশন, এই যে ট্যান, এই যে এক্স, এক্স কই ট্যান এক্স, এই যে ঝিকিমিকি 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 চলে আসছে, একটা জিনিস চলে আসছে। এই যে দেখেন এই যে জিনিসগুলো, মনে করেন আপনি এখানে মডুলাস এক্স দিবেন, কি দিবেন মডুলাস এক্স, এইভাবে। যদিও এগুলো আমার সাথে নাই, আজকের টপিকস রিলেটেড না, বা তাও আমার ভালো লাগতেছে, মজা লাগতেছে, আপনাদের দেখাতে মজা লাগতেছে, এই জন্য আমি দেখাচ্ছি। এই যে মডুলাস, এখানে মডুলাস আছে, মডুলাস এক্স দিলেন, মডুলাস এক্স দেওয়ার পরে আপনি দেখেন আপনার গ্রাফটা কেমন হয়ে গেছে, ওই তাকায় দেখেন, এই যে দেখেন একটা প্রতিসম, উভয় অক্ষের প্রতিসম একটা জিনিস চলে আসছে, দুইটা অক্ষের সাথে প্রতিসম জিনিস চলে আসছে, এই যে দেখেন দেখতে কেমন হয়েছে। এটা হলো মডুলাস এক্স। শুধু এক্স দিলে কিন্তু সেটা সরল রেখা হতো, কিন্তু মডুলাস এক্স মানে এটা দুই পাশে দুই দিকে দুইটা সরল রেখা গেছে। ব্যাপারটা ক্লিয়ার? তো যাই হোক, আমাদের আশা করি গ্রাফের ব্যাপার স্যাপার বুঝে গেছেন আপনারা, গ্রাফের টপিক্সটা আপনাদের আশা করি ক্লিয়ার। এই টপিক্সটা আর আমি আলোচনা করব না। এখন আজকের আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্যটা একটু দেখেন, এটা দেখে আমরা শেষ করব। উৎপাদক উপপাদ্য, বহুপদীর গ্রাফ নিয়ে আশা করি আপনাদের ঝামেলা থাকবে না, এটা জানাটা খুব প্রয়োজনীয় ছিল এবং আর্জেন্ট ছিল বলে আমি দেখালাম। তো এখন এই যে উৎপাদক উপপাদ্য, ফ্যাক্টর থিওরাম, হোয়াট ইজ দিস, আমরা চলে আসি আবার এই কনসেপ্টে। ফ্যাক্টর থিওরামটা কি, আমি একটু থিওরামটা লিখি আগে। থিওরামটা হচ্ছে এরকম, যদি এফ অফ এক্স, আচ্ছা এফ না পি অফ এক্সই দিলাম, পি অফ এক্স একটি বহুপদী হয় এবং পি অফ মাইনাস এ বা পি অফ এ যাই লেখেন, আমি পি অফ এ লিখলাম, পি অফ এ সমান 0 হয়, তবে এই দেখেন কার পরিবর্তে এ বসায় 0 পেয়েছি, এক্স এর পরিবর্তে এ বসায় 0 পেয়েছি। ব্যাপারটা একটু থিঙ্ক করেন, এক্স সমান এ বসানোর ফলে 0 আসছে, কারণ এখানে ছিল পি অফ এক্স আর ওইখানে হয়েছে পি অফ এ, তার মানে এক্স রিপ্লেস করছে কে, এ, এক্স রিপ্লেস হয়েছে এর দ্বারা, তাহলে এক্স এর পরিবর্তে বসাইছি এ, এটাকে এই পাশে নিয়ে আসি এক্স মাইনাস এ, আর ওই পাশে থাকবে 0। দ্যাট মিনস এই যে এক্স মাইনাস এ, এটা হবে একটা উৎপাদক, এটা হবে ওই পি অফ এক্স এর একটা উৎপাদক, এটাই হলো উৎপাদক উপপাদ্য। তার মানে আমরা এইভাবে লিখবো যে
যদি পি অফ এক্স একটি বহুপদী হয় এবং পি অফ এ সমান শূন্য হয় তবে এক্স মাইনাস এ পি অফ এক্স এর একটি উৎপাদক। বোঝা গেল? ওয়েট করেন, এত লাফালাফির প্রয়োজন নেই, আমি আরও ডিটেলসে আসতেছি। তাহলে আমি জাস্ট ব্যাপারটা ফিল করালাম, একটু বুঝালাম। এবার আসি ব্যাপারটাতে, পুরো সিস্টেমের মধ্যে চলে আসি। মনে করেন আপনার কাছে এফ অফ ওয়াই একটা বহুপদী আছে, আমার বহুপদীটা জানার কোনো প্রয়োজনীয়তা নাই, এখানে আমি লিখলাম না। তাহলে এফ অফ ওয়াই হচ্ছে একটা বহুপদী। আপনি দেখলেন এফ অফ -3 বসায় শূন্য পেয়েছেন। কত বসায়? -3। কার পরিবর্তে -3 বসালেন? ওয়াইয়ের পরিবর্তে। খুব সহজে যার পরিবর্তে -3 বসাইছেন সেটা আগে লিখব। এবার -3 বসাইছেন, চিহ্নটা চেঞ্জ করে প্লাস করে দিবেন। চিহ্নটা কেন চেঞ্জ হয় সেটা কিন্তু আগেই দেখাইছি, ওই পাশ থেকে এই পাশে টেনে আনা হয়, এই জন্য চেঞ্জ হয়ে যায়। তার মানে এই যে y+3 হচ্ছে এই এফ অফ ওয়াইয়ের একটা উৎপাদক। আরেকটা দেখি, মোস্ট মানে আরও প্র্যাকটিস করি একটু। মনে করেন পি অফ জেড, এটা একটা বহুপদী, জানার প্রয়োজন নাই কি আছে, কিন্তু আপনি দেখলেন পি অফ -5 বসায় শূন্য পেয়েছেন, এটা বসায় শূন্য পেয়েছেন। কার পরিবর্তে -5 বসাইছেন? জেড এর পরিবর্তে। তাহলে জেড -5 + 5 হয়ে যাবে, জেড +5 হবে একটা উৎপাদক। আশা করি ক্লিয়ার। আর একটু অ্যাডভান্স লেভেলে যাই। মনে করেন আপনি একটা বহুপদী পেয়েছেন, চলেন আমি নেক্সট স্লাইডে যাই। বহুপদী পেয়েছেন পি অফ জেড ইকুয়ালস টু সামথিং। আপনি খেয়াল করে দেখলেন পি অফ 1/2 সমান 0। এতক্ষণ ধরে কিন্তু কোনো ভগ্নাংশ ছিল না, এবার আসছে ভগ্নাংশ। ভগ্নাংশ থাকলে খুব সহজ, আপনি কার পরিবর্তে 1/2 বসাইছেন? জেড এর পরিবর্তে। জেড সমান 1/2। এখন আপনি এই 2কে জেড এর সাথে গুণ করলে 2z, আর ওই পাশে থাকবে 1। এবার 1টারে টেনে নিয়ে আসেন, 2z - 1 সমান ওই পাশে কত? 0। দ্যাট মিনস 2z - 1 হচ্ছে উৎপাদক। তাহলে এত তো হিসাব কিতাব করার সময় নাই স্যার, কেমনে আমরা করবো এটা? এক দেখাতে কেমনে করবো, এক চুটকি মেরে কেমনে করবো সেটা বলেন স্যার, এত কথা বুঝি না। চুটকি মেরে কেমনে করা যায় সেটা দেখেন। এখন আপনি দেখবেন কার পরিবর্তে কি বসায় শূন্য পেয়েছি। মনে করেন আপনার কাছে আছে পি অফ জেড ইকুয়ালস টু সামথিং, এটা একটা বহুপদী। আপনি পি অফ -3 বসায় শূন্য পেলেন, এটা সমান 0। কার পরিবর্তে? জেড এর পরিবর্তে। তাহলে আপনি খুব সহজ কথা, এখানে যা থাকবে চলক সেটা আগে লিখবেন, যে চলকের বহুপদী সেটা আগে লিখবেন, আর এখানে যা বসাইছেন তার চিহ্নটা চেঞ্জ করে দিবেন। তাহলে z+3 হচ্ছে উৎপাদক। খুব সহজ। এখন আপনারা নিজের টার্ন, ইয়োর টার্ন নাও, তুমি এখন নিজেরটা ট্রাই করো, নিজে কয়েকটা দেখো। মনে করো আমি এক্স এর পরিবর্তে পি অফ এক্স একটা বহুপদী, তার পরিবর্তে 1/3 বসায় শূন্য পেয়েছি। পি অফ 1/3 সমান 0। আমি পি অফ এক্স বহুপদীতে পি অফ 1/3 বসায় শূন্য পেয়েছি। তাহলে যদি ভগ্নাংশ থাকে তাহলে কি করব? যার চলকের সাথে সেটা একটু গুণ করে নিব, 3x। এবার আছে উপরে 1, এখানে -1 দিব, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে জাস্ট। তাহলে 3x - 1 হচ্ছে একটা উৎপাদক। আরও একটু দেখি, মনে করেন আপনার পি অফ এক্স একটা বহুপদী, সেটা কি জানি না, কিন্তু পি অফ 3/5 এটা বসায় শূন্য পেয়েছেন। আচ্ছা, -3/5 বসায় শূন্য পেয়েছেন, তাহলে উৎপাদকটা কি হবে? খুব সহজ হিসাব। আমি বলছি কার পরিবর্তে এটা বসানো হয়েছে সেটা ফ্যাক্টর। যেহেতু এটা এক্স চলকের, তাই এক্স এর পরিবর্তে, ওয়াই চলক হলে ওয়াই এর পরিবর্তে, জেড চলক হলে জেড এর পরিবর্তে। এখন মনে করেন আপনি পি অফ জেড এর উৎপাদক তো আর x - 1 হবে না, হবে? পি অফ জেড এর উৎপাদক তো আর x - 5 হবে না, হবে? কারণ ওটা তো জেড চলকের, এই জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে এখন এখানে পি অফ এক্স, যেটা এখানে এক্স চলক, তাহলে এক্স চলকের বহুপদীর উৎপাদকটা বের করতে যাচ্ছি। তাহলে এক্স আছে, এক্স এর নিচে এই যে ভগ্নাংশ বসায় শূন্য পেয়েছি, দ্যাট মিনস এই নিচে হরে আছে 5, আগে 5টা লিখবো আর ওই এক্সটা লিখবো, 5x লেখা শেষ। ভগ্নাংশর হর ইন্টু ওই চলকটা লেখা শেষ। এবার এখানে চিন্তা করবো, এখানে -3 ছিল, দিয়ে দিব +3, তাহলে উৎপাদক হয়ে গেল। আরও কি বেটার এক্সপিরিয়েন্স লাগবে? আমার মনে হয় না। এবার আমরা লাস্ট দুইটা দেখে ক্লিয়ার করে ফেলবো। তাহলে উৎপাদক উপাদান আর লাস্ট দুইটা দেখবো, সেটা কীরকম? মনে করেন আমি ধরলাম এখন যা লিখবো সবই এক্স চলকের। আমি যা লিখবো এখন পি অফ এক্স চলকের বহুপদী, এখন যত বহুপদী লিখবো সব এক্স চলকের। এখন আমি মনে করেন পি অফ -2 বসায় শূন্য পেয়েছি, দ্যাট মিনস আমি বলতে পারি সহজ কথা x+2 উৎপাদক। পি অফ -3 বসায় শূন্য পেয়েছি, তার মানে আমি বলতে পারি x+3 উৎপাদক। পি অফ 5 বসায় শূন্য পেয়েছি, তার মানে আমি বলতে পারি x - 5 উৎপাদক। কেমনে? কারণ এই যে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। মনে করেন আমি পি অফ -3/2 বসায় শূন্য পেয়েছি, এর মানে আমি বলতে পারি এই 2টা আগে গুণ করে নিব, তাহলে 2x আর উপরে মাইনাস আছে মানে +3 লিখবো,
এটা হচ্ছে উৎপাদক। মনে করেন পি অফ -5/6 এটা বসায় শূন্য পেয়েছেন, এর মানে কি হবে 6x প্লাস এই যে মাইনাস প্লাস হয়ে গেল 5, এটা হচ্ছে উৎপাদক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো যাই হোক, আমরা এখন উৎপাদক উপপাদ্য তো বুঝলাম, এবার একটু বিপরীত উৎপাদক উপপাদ্যটা বুঝি, মানে উল্টা করে দিব, উৎপাদক উপপাদ্যের বিপরীত করে দিব, ইনভার্স ফ্যাক্টর থিওরাম। তো ইনভার্স ফ্যাক্টর থিওরামটা উল্টা কথা, আমরা আগে যা লিখছিলাম সেটার উল্টা কথা লিখব। কি লিখব? যদি পি অফ এক্স একটি বহুপদী হয়, পি অফ এক্স একটি বহুপদী হয় এবং পি অফ এক্স বহুপদীর পি অফ এক্স এর একটি উৎপাদক, আর কি এত কথা লিখলাম না, পি অফ এক্স এর একটি উৎপাদক, উৎপাদকটাকে ধরো x মাইনাস এ, পি অফ এক্স এর একটি উৎপাদক x মাইনাস এ হয়, তবে দেখো আগের বার কি ছিল, উৎপাদক কত হয় সেটা বের করছিলাম। এবার যদি এটা উৎপাদক হয় তাহলে কি সমান শূন্য হবে, ওই কার পরিবর্তে এ বসানো হয়েছে, x এর পরিবর্তে, তাহলে পি অফ এ সমান শূন্য হবে। কথা ক্লিয়ার? এই যে এটা উৎপাদক, দ্যাট মিন্স এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা চিহ্নটা চেঞ্জ করে দিয়ে এখানে বসায় দিব, সেটা সমান শূন্য হবে 100%, কারণ এইটা হয়েছিল বলে আমরা আগের বার এইরকম উৎপাদক পাইছিলাম, এখন এটা উৎপাদক আছে মানে এটা হবে 100%। তাহলে এখন আমরা বেটার এক্সপিরিয়েন্স করি একটু। মনে করেন আমাদের x-5 উৎপাদক, x-5 উৎপাদক মানে পি অফ 5 সমান 0। মনে করেন আমাদের x+2 উৎপাদক, এর মানে পি অফ -2 সমান 0। ক্লিয়ার? মনে করেন 2x + 5 এটা উৎপাদক, এর মানে হচ্ছে পি অফ, এই ভগ্নাংশের দাগ দিব আগে, মাঝখানে প্লাস আছে মানে এখানে মাইনাস দিব, এই 2 যাবে নিচে, 5 যাবে উপরে, এটা সমান 0 হবে। মনে করেন 3x + 2 এটা সমান, সরি এটা একটা উৎপাদক, তার মানে পি অফ কত সমান 0 হবে, একটু এক্সপেরিয়েন্স করেন, একটু আপনারা দেখেন, তাহলে কত সমান 0 হবে, এখানে কি দিব, একটা ভগ্নাংশের দাগ দিব, যেহেতু x এর সাথে সহগ আছে মানে ভগ্নাংশ হবেই, তাহলে নিচে আসবে 3, উপরে যাবে 2, আর মাঝখানে প্লাস আছে এখানে দিব মাইনাস। ক্লিয়ার? আশা করি। আরেকটা দেখি লাস্ট। মনে করেন আপনার 2x + 1 এটা সমান 0, তাহলে উৎপাদকটা কি হবে, সরি কি সমান 0 হবে, তাহলে সরি এটা হচ্ছে উৎপাদক, একটু উল্টাপাল্টা লেগে গেছে, মাইন্ড খেন না, এটা হচ্ছে উৎপাদক, তাহলে কি সমান 0 হবে, এই যে ভগ্নাংশের দাগ দিব, নিচে 2 লিখবো, উপরে 1 দিব, এখানে মাইনাস দিব। কেন মাইনাস দিলাম, এই যে চিহ্ন প্লাস ছিল, মাইনাস 2 কোথায় গেল, নিচে গেল, 1 কোথায় গেল, উপরে গেল, এটা সমান 0 হবে। এই হলো বিপরীত উৎপাদক উপপাদ্য। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝেন আবার একটু টেনে টেনে পিছনে যে দেখেন, একটু ফাস্ট বুঝাইছি কারণ টপিকসটা খুব সেন্সিটিভ, সহজ, এটা খুব কঠিন কিছু না, অনেকের বোরিং লাগতে পারে, এই জন্য আমি একটু ফাস্ট বুঝাইছি। যাই হোক, এখন একটু এদিকে তাকান, দেখেন বিপরীত উৎপাদক উপপাদ্য তো আমরা বুঝে গেলাম, এখন আমরা একটা উৎপাদকে বিশ্লেষণ করি, এই উৎপাদক উপপাদ্য ব্যবহার করে একটা উৎপাদকে বিশ্লেষণ করব, এই একটা উৎপাদকে বিশ্লেষণটাই আমরা করব। আপনারা নিজেরা বাসায় আরও বেশি প্র্যাকটিস করতে পারেন। তাহলে এখন এইটা হচ্ছে আমাদের বহুপদী, যেহেতু এটা কোনো নাম দেওয়া নাই, আমি ধরে নিলাম, মনে করে নিলাম যে পি অফ এক্স, যেহেতু এক্স চলকের আমি এক্স দিলাম, পি অফ এক্স হচ্ছে x³ + 2x² + 2x + 1, এটা হচ্ছে আমাদের বহুপদী। এখন এর উৎপাদক কত সেটা খুঁজে বের করতে হলে আগে আমাদের দেখতে হবে কত বসালে শূন্য হয়। তো মনে রাখবেন জেনারেলি এটা যখন চেক করব -2, আচ্ছা -3 থেকে আসে, -3 -2 -1 0, 0 তো না, 0 তো লাগেই না, 0 দিয়ে তো আর উৎপাদক হয় না, তাহলে 1 2 3 এই কয়টা পূর্ণ সংখ্যা, আর ভগ্নাংশের মধ্যে 1/2 1/3 -1/2 -1/3 এর মধ্যেই মিলে যায়। এখন এটা কি আমরা চেক করব, এটা কিন্তু একটু আইকিউ খাটাতে হবে, মাথাটাকে ব্রেনটাকে একটু ঝাঁকি দিতে হবে। এখন আমি এইটা দেখে আমাকে আইডিয়া করতে হবে যে এখানে কত বসালে শূন্য হয়, বা ক্যালকুলেটরের হেল্প নিতে হবে, এটা কোনো ফ্যাক্টর না। আপনি আমার মাথায় যেমন এটা দেখেই চলে আসছে, কি আসছে, এখানে সব প্লাসে আছে, এর মানে নিশ্চিত কোনো প্লাস মান দিয়ে এটা মিলবে না, সব প্লাসে আছে মানে কোনো প্লাস মান দিয়ে 0 বানানো সম্ভব না। তাহলে মাইনাস দিয়ে চিন্তা করো, মাইনাস দিয়ে চিন্তা করলে ফার্স্টেই কোনটা দিয়ে চিন্তা করব, -1 দিয়ে। তাহলে আমরা একটু চেক করে দেখি পি অফ -1 সমান 0 হয় কিনা, এটা ক্যালকুলেটরেও চেক করে দেখতে পারো তুমি। আমি জানি পি অফ -1 দিলে 0 হয়ে যাবে, এটা কেন জানি, এটুকু বোঝা যাচ্ছে কেমনে, কারণ 1 দেয়া মানে এখানে কি হচ্ছে, এখানে -1 হচ্ছে, এইখানে -2 হচ্ছে, -1 আর -2 মিলে হচ্ছে -3,
এখানে হচ্ছে +2, ওইখানে হচ্ছে +1, মোট মিলে +3, +3 -3 ভ্যানিশ আন্ডা 0। তো এই জন্য আমি জানি যে এটা -1 বসালে 0 হবে, এটা দেখাতেই বুঝে গেছি। আমি যেমন দেখেই বুঝে গেলাম যে কত বসালে 0 হবে, ঠিক এটা তোমাদেরও বুঝতে হবে, শিখতে হবে। তাহলে এখন আমি -1 বসায় দিলাম, -1³ + 2 × -1 + 2 × -1 + 1। আমরা এগুলো জানি যে একটা বহুপদী এরকম হলে যদি x এর পরিবর্তে এটা বসাই তাহলে সব জায়গায় x চেঞ্জ করে এটা করতে হবে। যেহেতু x এর পরিবর্তে -1 বসাইছি, এখানে সব জায়গায় x এর পরিবর্তে -1 বসাতেই হবে। তাহলে এখন এটা হিসাব করলে -1 এর কিউব করলে -1, এখানে সরি এখানে একটা স্কোয়ার ছিল, -1 এর স্কোয়ারটা আগে করতে হবে, স্কোয়ার করলে মাইনাস ভ্যানিশ, সো 1 থাকবে, 2 1 যে 2, এখানে প্লাস মাইনাস -2 + 1। দেখেন মজার ব্যাপার, -1 + 1 কাটলাম, +2 -2 কাটলাম, আন্ডা। তাহলে কত বসায় 0 পেলাম? -1 বসায় 0 পেলাম। কিছুক্ষণ আগে আমরা উৎপাদক উপপাদ্য শিখছি, ফ্যাক্টর থিওরাম অনুযায়ী যেহেতু p অফ -1 সমান 0, x এর পরিবর্তে -1 বসায় 0 পেয়েছি, তাহলে খুব সহজে বলতে পারি উৎপাদকটা কি হবে, x চিহ্নটা চেঞ্জ হবে +1, তাহলে x + 1 হচ্ছে উৎপাদক। ক্লিয়ার? কথাটা আমরা এখানে এইভাবে লিখব, যেহেতু p অফ -1 সমান 0, সুতরাং x + 1 p অফ x এর একটি উৎপাদক। আচ্ছা, p অফ x এর একটা উৎপাদক হলো, এটা ঠিক আছে, এটা নিয়ে তো আর আমাদের কোনো টেনশন নাই। উৎপাদক কত সেটা আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের পুরোটা তো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটাই আমাদের মেজর কাজ। চলেন আমরা পুরোটা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখি। এখানে আমি আবার কি করব, সেই ফাংশনটা লিখব, মানে সেই বহুপদীটা লিখব। p অফ x কি ছিল? p অফ x ছিল হচ্ছে আমাদের x³ + 2x² + 2x + 1, x³ + 2x² + 2x + 1, দিস ইজ দ্য পলিনোমিয়াল। এখন এটার একটা টেকনিক অ্যাপ্লাই করব আমরা, এটা চুরি বুদ্ধি বলেন আর যাই বলেন, এই টেকনিকে আপনাকে করতে হবে। আমরা একসাথে 2 লাইনের কাজ করব, এই জন্য পরপর 2টা সমান দিলাম। এবার বলেন এখানে x এর পাওয়ার আছে কত? 3। আপনি একটা উৎপাদক পেয়েছেন কিছুক্ষণ আগে, উৎপাদকটা হচ্ছে x + 1। যেহেতু x এর পাওয়ার 3 আছে, আমি এইখানে 3টা x + 1 মানে যে উৎপাদক পেয়েছি সেটা 3 বার লিখব, এবং একটু ফাঁকা দিয়ে দিয়ে লিখব, মানে একটু জায়গা স্পেস রেখে রেখে লিখব। কেন লিখব কারণ একটু পরেই বুঝবেন। তাহলে কি করলাম, আমি আমার উৎপাদক আগে কত হবে সেটা বের করে আসলাম, চেক করে আসলাম, করে এসে উৎপাদক পেলাম x + 1। আমি এখন কি করলাম, এখন ওইটা লিখলাম, 2টা সমান দিলাম, দিয়ে ওই যে x + 1 কয়বার লিখলাম? 3 বার লিখলাম। কেন 3 বার লিখলাম? পাওয়ার আছে সর্বোচ্চ 3, পাওয়ার 4 থাকলে 4 বার লিখতাম। এখন আপনার কাহিনী শুরু হচ্ছে, কাজ শুরু হচ্ছে। এখানে এমন একটা কিছু গুণ করতে হবে এই x এর সাথে যেন ওই উপরের x³ এর সাথে মেলে। আপনি এখানে এমন একটা কিছু লিখবেন যেটার সাথে x গুণ করে ওই x³ হবে। আমরা সবাই এটা বলতে পারি, বুঝি যে যদি আমি এখানে x লিখি, x আর x গুণ করলে হবে x², x³ হবে না। তাহলে আমি যদি এখানে x² দেই, x² আর x গুণ করলে হবে x³, লিখলাম x³ আর x গুণ করে x³ লিখলাম। এবার x² এর সাথে 1 গুণ করলে কত হবে? শুধু x² হবে। ক্লিয়ার? x² এর সাথে 1 গুণ করে কি পেলাম? শুধু x² পেলাম। এখন যখন এটা পেলাম, তার মানে এই অংশের গুণ বা এই অংশের কাজ শেষ হয়ে গেছে। এই পর্যন্ত আসার পর আমাকে তাকাতে হবে উপরে, উপরের লাইনের সাথে নিচের লাইন ম্যাচিং রাখতে হবে, মিল রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে, উল্টাপাল্টা যেন না হয়। উপরের লাইনে x³ মিলছে, কিন্তু উপরে x² আছে কয়টা? 2টা, কিন্তু আমি পেয়েছি কয়টা? একটা। দ্যাট মিনস আমার একটা অন্যায় হয়েছে, আমার একটা x² নিচে কম আছে। তাহলে উপরের লাইনের সাথে যদি ব্যালেন্স করতে হয়, মিল করতে হয়, নিচে কি করা লাগবে? নিচে একটা x² যোগ করা লাগবে। দেন এই x² মিলে 2x² এর সাথে মিলবে। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি এখানে এই উপরের সাথে ব্যালেন্স করে x² লিখলাম। এইবার এইখানে পরের বার যে হিসাব কিতাব হবে সেই হিসাব হবে এই x² এর সাথে। তার মানে আমি এখন আবার এখানে একটা হিসাব কিতাব করতে যাচ্ছি এই পরের অংশের সাথে। এখন এখানে কত গুণ করলে এই x² হয়? তার মানে এটার গুণ কিন্তু ওই উপরের সাথে না, উপরের 2x² এর একটা আগেই এই আগের অংশের হিসাবে চলে গেছে, একটা x² বাকি আছে, সেটার সাথে এটার হিসাব কিতাব হচ্ছে। তার মানে আমরা ওই উপরের x² যেটা আছে, 2x² যেটা আছে সেটা আমার এখন হিসাবের বিষয় না, এখন হিসাবের বিষয় হচ্ছে এইটা। তাহলে এখন
কত গুণ করলে বলেন তো এক্স স্কোয়ার হবে? এক্স গুণ করলে, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার পেয়ে গেলাম। এবার এক্স আর 1 গুণ করলে হবে প্লাস এক্স। আবার কোথায় তাকাতে হবে? উপরে। একটা গুণ শেষ হবে, একটা ধাপের গুণ শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথে উপরে তাকায়ে ব্যালেন্স করে নিতে হবে। একটা ধাপের গুণ শেষ, উপরে তাকাবেন, ব্যালেন্স করবেন। ক্লিয়ার? তাহলে এই যে এই ধাপের গুণ শেষ হয়েছে, এইবার উপরে তাকাবো, ব্যালেন্স করব। উপরে এই পর্যন্ত ব্যালেন্স হয়ে আছে, এই যে 2x স্কোয়ার পর্যন্ত ব্যালেন্স হয়ে আছে। এবার 2x, উপরে আছে 2x, নিচে আছে x। তাহলে উপরে 2টা x, নিচে একটা x, কম আছে কয়টা? একটা। লিখলাম, একটা যোগ দিয়ে দিলাম। তাহলে এই যে এখন কি হয়ে গেল? এখানে 2x হয়ে গেল, উপরের সাথে মিলে গেছে। বলেন তো এর পরের ধাপে যে হিসাব কিতাব হবে সেটা কি ওই 2x এর সাথে না এই x এর সাথে? অবশ্যই এই x এর সাথে। তাহলে আমি এখানে কি করব? এখানে কিছু একটা গুণ করব, যেটা গুণ করলে x হবে। এখানে 1 গুণ করলে, 1 এর সাথে x গুণ করলে কি হয়? x হয়। এবার 1 এর সাথে 1 গুণ করলে প্লাস 1 হয়। এই যে এই ধাপের গুণ শেষ, এবার আবার উপরে তাকান। উপরে তাকায় দেখেন এবার অলরেডি মিলে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। শেষ ধাপে ব্যালেন্স হতে বাধ্য। ব্যালেন্স না হলে বুঝবেন আপনারটা ভুল। শেষ ধাপে ব্যালেন্স হবেই। তাহলে এই যে আমাদের কাহিনীটা, আমাদের এই যে কাজটা করলাম, এই কাজটাই মূলত উৎপাদক উপপাদ্যের সিস্টেম। বোঝা গেল কিনা? তো এবার আমি কি করব? এবার আমি সব জায়গা থেকে x+1 নিয়ে নিব। নেওয়ার পরে থাকবে এক্স স্কোয়ার, এইখানে এখানে এক্স, আর ওইখানে +1। এটাকে যদি আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়, করতে হবে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, সো দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, আশা করি একদম ক্লিয়ার। তো যাক, আজকে আমি আর বেশি কন্টিনিউ করব না, আমাদের ক্লাসটা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। আমি উৎপাদক উপপাদ্য দেখালাম। এটা যদি কেউ না বুঝেন, এটা যদি কারোর সমস্যা থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন। আমার মনে হয় এটা বুঝবেন আপনারা, একটু ট্রাই করতে পারেন নিজেরা। আমি নেক্সট লেকচারটাতে আরও কয়েকটা আরও কিছু উৎপাদক উপপাদ্য নিয়ে আসবো, চেষ্টা করব সেগুলো একটু প্র্যাকটিস করানোর জন্য। ক্লাসেই প্র্যাকটিস করাবো, টেনশন নিয়েন না। তো যাই হোক, আজ এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।